ওয়েলকাম টু হেলথ ইনসাইড। হেলথ ইনসাইডের সমস্ত দর্শককে আজকে স্বাগত জানাই। আমি ডক্টর সোমেশ ভট্টাচার্য, সিনিয়র স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আজকের বিষয় স্পিচ থেরাপি কখন লাগে এবং কোন কোন ক্ষেত্রে স্পিচ থেরাপির প্রয়োজন আছে এবং বাবা মারা কখন একজন স্পিচ থেরাপিস্টের কাছে অবশ্যই যোগাযোগ করবেন। শুরুতেই বলা ভালো, চারটে প্রধানত কারণে দেখা যায় যে আমাদের স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলে হচ্ছে। প্রথম কারণ হচ্ছে হিয়ারিং লস। হিয়ারিং লস ডিটেকশনের জন্য আমরা নিওন্যাটাল স্ক্রিনিং, বাচ্চাদের জন্মের পরই আমরা স্ক্রিনিং করে দেখে নিতে পারি যদি কোনো হাই রিস্ক থাকে। এবার উইদিন 6 to 1 year পিরিয়ডের মধ্যে এভিয়ার এই ধরনের হিয়ারিং স্ক্রিনিংগুলোর মধ্যে দিয়ে আমরা গেলে বোঝা যায় যদি বাচ্চার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকে। সেক্ষেত্রে আমরা হিয়ারিং এড বা ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে বাচ্চার প্রথমে স্পিচ থেরাপি শুরু করার প্রারম্ভিক চাহিদাগুলো পূরণ করে নিই। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকলে সেই বাচ্চাদের কথা বলতে কেন দেরি হয়, তার কারণ সেই বাচ্চারা তাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে শব্দগুলোকে ব্রেনে পৌঁছাতে পারে না। যেহেতু তাদের ককলিয়ার মাধ্যমে শব্দ আমরা ব্রেনে প্রসেস করি, তো সেক্ষেত্রে ককলিয়ার মধ্যে কোনো ইম্পেয়ারমেন্ট থাকলে আমরা হিয়ারিং এডের মাধ্যমে বা ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে বাচ্চাকে সেই জায়গাটা ফেসিলিটেট করি। বাচ্চাকে শুধু হিয়ারিং এড পরিয়ে দিলেই বা ককলিয়ার ইমপ্ল্যান্ট বসিয়ে দিলেই বাচ্চা কথা বলা শিখে যাবে না। সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে একজন অভিজ্ঞ স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে আসতে হবে। বাচ্চার বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম এক্ষেত্রে করা হয়। ফার্স্ট হচ্ছে বাচ্চাটার অডিটরি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে বাচ্চা পরিবেশ থেকে শব্দগুলো শুনে বুঝতে পারছে কিনা সেই জায়গাটা তৈরি করতে হবে। তার মধ্যে চারটে ভাগ আছে। সাউন্ড আমরা আগে লোকালাইজেশন, অ্যাওয়ারনেস, ডিসক্রিমিনেশন, এইভাবে বিভিন্ন পদ্ধতিতে বাচ্চাদের শব্দ সংক্রান্ত জ্ঞান তৈরি করাই। শব্দগুলো বুঝতে শিখলেই বাচ্চারা আস্তে আস্তে সেই শব্দগুলোকে কপি করতে শুরু করে। এবার বিভিন্ন থেরাপির মাধ্যমে, যেটা আপনার হোলিস্টিক অ্যাপ্রোচ বা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে দিয়ে আমরা বাচ্চাকে কথা শেখানোর দিকে এগিয়ে নিয়ে যাই। এক্ষেত্রে আমরা প্যারালাল টক, সেলফ টক এবং নিড বেসড কমিউনিকেশন থেরাপিটিক অ্যাপ্রোচ ইউজ করে থাকি। বিভিন্ন পরিস্থিতি এবং ছবির মাধ্যমে বাচ্চাকে আগে আমরা অডিটরি কম্প্রিহেনশন তৈরি করাই, মানে বাচ্চাটা শুনছে কিন্তু কথা বুঝতে পারছে না। বাচ্চাকে আমরা ধরুন বললাম হাত তোলো, মানে কথাটার মানেটাই বাচ্চার কাছে নেই। তার আগে বাচ্চাকে কি জানতে হবে, হাত মানে কি আর তোলো মানে কি। এই দুটো যদি জানা থাকে তবেই বাচ্চা কিন্তু এই কাজটা করতে পারবে। এই বেসিক অডিটরি কম্প্রিহেনশন আগে ডেভেলপমেন্ট করানো হয়, তারপর ধীরে ধীরে বাচ্চা কথা বলা শিখতে থাকে। এটা গেল হিয়ারিং ইম্পেয়ার্ড চাইল্ডের ক্ষেত্রে। সেকেন্ড মেজর কজ হলো আপনার, যেটা এখন সবচেয়ে বেশি ভয়ঙ্কর আকারে হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো অটিজম বা এডিএইচডি। আমরা রিসেন্ট হুয়ে স্টাডিতে পাওয়া গেছে 100টা বাচ্চার মধ্যে একটা বাচ্চার অটিজম হচ্ছে ভারতবর্ষে। আরো রিসেন্ট স্টাডিজ বলছে পোস্ট করোনা পিরিয়ডে 68 বাচ্চার মধ্যে একটা বাচ্চার অটিজম হচ্ছে। অটিজম কি এটা আগে আমাদের জানতে হবে। এটা একটা নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, যেখানে বাচ্চার ডেভেলপমেন্ট মাইলস্টোনে সাডেনলি একটা মিউটিজম চেঞ্জ দেখা যায়। বাচ্চার রিগ্রেশন অফ স্পিচ দেখা যায় 1.5 থেকে 2 বছরের মধ্যে। আইদার এটা হতে পারে বা বাচ্চার সবকিছু মাইলস্টোন নর্মাল চলছিল, দুম করে বাচ্চা কমিউনিকেট করা কমিয়ে দিল, কথা বলা বন্ধ হয়ে গেল, চোখের দিকে তাকানো কমে গেল, বাচ্চা সোশ্যালাইজেশন থেকে বেরিয়ে এলো, অন্য বাচ্চাদের সাথে মিশতে পারছে না, বাবা মার সঙ্গে সামাজিক যোগাযোগ স্থাপন করতে পারছে না, নিজের মধ্যে হারিয়ে থাকছে। এই ব্যাপারগুলো বাচ্চার মধ্যে দেখা যায়। এক্ষেত্রে করণীয় কি, প্রথমেই একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের কাছে বাচ্চাকে অবশ্যই নিয়ে আসা উচিত। যদি 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনারা দেখছেন আপনার বাচ্চার কথা যেরম থাকা উচিত
আমরা এটাকে বলি রিসেপটিভ এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ স্কিলস মাইলস্টোন। মানে যদি আমরা দেখা যায় যে একটা বাচ্চা নর্মাল মাইলস্টোন, সেক্ষেত্রে কিন্তু একটা বাচ্চা 1 বছর বয়সে 2 থেকে 5টা ওয়ার্ড বলতে পারে এবং ছোট ছোট সেন্টেন্স লেভেল কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। মানে যদি বাচ্চাকে বলা হয় এদিকে তাকাও, মার কাছে এসো, তখন বাচ্চা এগুলো বুঝতে পারে। এটা হলো রিসেপটিভ এবং এক্সপ্রেসিভ পার্ট। এরপরে 1.5 বছর থেকে 2 বছরের পিরিয়ডের মধ্যে বাচ্চার ড্রামাটিক্যালি 20 to 200 ওয়ার্ডস ডেভেলপমেন্ট হয়। মানে একটা 2 বছরের বাচ্চা মোটামুটি ধরে রাখা যায় ফ্রেশ টু সেন্টেন্স লেভেল কমিউনিকেশন স্টার্টিং পয়েন্টে চলে আসে। মা কই, বাবা কোথায়, জল খাবো, বাইরে যাব, বল দাও, এই ধরনের ছোট ছোট সেন্টেন্স ফ্রেজ বলতে শুরু করে। সেক্ষেত্রেই আমাদের ট্যালি করে দেখে নেওয়া উচিত যে একটা যদি বাচ্চা অটিজমে আক্রান্ত হয়, সে কিন্তু সম্পূর্ণভাবে ওই জায়গা থেকে পিছিয়ে যাবে এবং সে নিজে সেই জায়গায়, প্রশ্ন তো দূরে থাক, পরিবেশের কোনো রকম কমান্ডস, কোনো রকম বুঝে উত্তর দেওয়া সেই জায়গাগুলোর থেকে বেরিয়ে যাবে। সে নিজের মধ্যে হারিয়ে থাকবে এবং মিশতে চাইবে না, আই কন্ট্যাক্ট করবে না, অন্যমনস্ক থাকবে। বারে বারে বহুবার ডাকলেও, 10 থেকে 12 বার ডাকলে দেখা যাবে কোনোবার একবারও সাড়া দিচ্ছে না বা তাকাচ্ছে না, বা কোনোবার তাকাচ্ছেই না। এগুলো হচ্ছে অ্যালার্মিং সাইন্স। এইগুলো থেকে বাবা মাকে বুঝতে হবে যে বাচ্চাটার মধ্যে কোনো রকম অটিস্টিক ফিচার্স ডেভেলপ করছে কিনা। আর বাচ্চার মধ্যে শারীরিক অস্থিরতা, অমনোযোগিতা, এক জায়গায় স্থির হয়ে বসে থাকবে না, সারাক্ষণ বাচ্চা অস্থির হয়ে থাকবে। এই জায়গাগুলো, অহেতুক ইরিটেশন, বাচ্চা ভিড় ভাট্টা বা অন্য যেখানে গ্যাদারিং হবে সেখানে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে না, বাচ্চা আইসোলেটেড থাকতে চাইবে, একা একা থাকতে চাইবে, বাচ্চার কমিউনিকেশন 0 লেভেলের দিকে চলে আসবে, কিচ্ছু বলতে পারবে না, কিছু বুঝতে পারবে না। এবং স্ট্রিমিং বিহেভিয়ার কিছু দেখা যায় বাচ্চার মধ্যে, বাইটিং, হেড ব্যাঙ্গিং, সেলফ ইনজুরি, হ্যান্ড ফ্ল্যাপিং, টো ওয়াকিং, এই ধরনের বিভিন্ন সেন্সারি ইস্যুসও বাচ্চার মধ্যে দেখা যায় অটিজম থাকলে। সুতরাং আমরা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রেখে একজন স্পিচ প্যাথোলজিস্টের কাছে যাব এবং আর্লি ইন্টারভেনশন হচ্ছে আর্লি ম্যানেজমেন্টের বেসিক প্যারামিটার। কারণ বাচ্চার যত দেরি হবে এটা ধরা পড়তে এবং যত দেরি হবে ম্যানেজমেন্ট স্টার্ট হতে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা পিছিয়ে পড়তে থাকবে। কারণ বাচ্চার ক্রোনোলজিক্যাল এজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এজ গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, কিন্তু বাচ্চার ভাষার বয়স ক্রমশ এদিক থেকে পিছিয়ে যাবে। এক্ষেত্রে আরো কিছু মাল্টিডিসিপ্লিনারি টিমের হেল্প লাগে, যেক্ষেত্রে বাচ্চাদের এডিএসডি থাকবে, অস্থিরতা বেশি থাকবে, সে সেন্সারি ইস্যুস থাকবে, সেক্ষেত্রে আমরা অকুপেশন থেরাপিস্টদের হেল্প নেব। এবং যখন বাচ্চা 2.5 থেকে 3 বছর বয়স হবে, যখন তারা প্রি এডুকেশনাল স্কিলগুলোর দেখবো যে অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে আমরা স্পেশাল এডুকেটরের হেল্প নেব। আর আফটার 4 to 5 ইয়ার্স যদি দেখা যায় এডিএসডি কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফার্মাকোথেরাপি, সাইকিয়াট্রিস্টের হেল্প লাগবে। আমরা অবশ্যই অটিজম ডায়াগনোসিসের জন্য যেগুলো বেসিক ডায়াগনস্টিক টুল সেইগুলো ইউজ করে থাকি। অটিজম স্ক্রিনিং স্কেল, যেগুলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেগুলো আয়েজা, কার্স, অ্যাডোজ, এইগুলো হচ্ছে ওভারসিজ টেস্ট, তবু এগুলো ইন্ডিয়াতেও করা হয়ে থাকে। কার্স 2 আমরা জেনারেলি করে থাকি এবং সেটা আফটার 3 ইয়ার্সের পর কার্স 2, আর বিফোর 3 ইয়ার্স জেনারেলি আমরা স্ক্রিনিং করে থাকি অটিজমকে বোঝার জন্য। এছাড়াও জেনারেল যে বাচ্চার বিহেভিয়ার, সেইগুলোকে অ্যানালিসিস করলেই বোঝা যায় যে বাচ্চা কোন দিকে যাচ্ছে, অটিজম আসছে কিনা। সেক্ষেত্রে বাচ্চার অবশ্যই স্পিচ থেরাপি স্টার্ট করাতে হবে। স্পিচ থেরাপিতে মেনলি বাচ্চা কিন্তু কথা বলা শেখানো নয়, এক্ষেত্রে বাচ্চার বিহেভিয়ার মডিফিকেশনটাও একটা মেজর পার্ট, যেখানে একজন অভিজ্ঞ স্পিচ থেরাপিস্ট বাচ্চার আগে 4টে প্যারামিটার তৈরি করে। কারণ আমাদের ভাষা তৈরির ক্ষেত্রে 4টে বেসিক প্যারামিটার লাগে: সিটিং হ্যাবিট, আই কন্ট্যাক্ট, অডিটরি ভিজুয়াল অ্যাটেনশন, অডিটরি ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আমরা যদি এক জায়গায় স্থির হয়ে না বসি, চোখের দিকে না তাকাই উপযুক্ত সময় দিয়ে, দেখে এবং শুনে যদি কথায় মনোযোগ না দিই, দেখে এবং শুনে যদি বুঝতেই না পারি, তাহলে কথাটা বলবো কোথার থেকে? তো কথা বলা দাঁড়িয়েই আছে,
কথা বোঝার উপর এবং মনোযোগ দেওয়ার উপর। সুতরাং বাবা মা যেন এই ভ্রান্ত ধারণায় না থাকেন, যে কোনো পিস্ট্রাপিস্টের কাছেই যান, তিনি যেন কথা তোতা পাখির মতো বলানোর পিছনে না দৌড়ায়। এটা একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, যেখানে আপনার বাচ্চার বলাটাকে আনতে গেলে অবশ্যই বাচ্চার স্থির হয়ে বসা, চোখের দিকে তাকানো, দেখে এবং শুনে বুঝতে পারা, মনোযোগ দেয়া, এটাকে আগে তৈরি করতে হবে। বাড়ি বানাতে গেলে যেরকম জমি লাগে, কথা শিখতে গেলে এই 4টে জিনিস লাগে। এটা না থাকলে বাচ্চার কথা আসবে না। দ্বিতীয়ত যেটা আমি বলবো, স্পিচ থেরাপিস্টের কাজ কি কথা তৈরি করার ক্ষেত্রে? স্পিচ থেরাপিস্টের কাজ হলো বাচ্চাকে আগে জেনারেলাইজেশন তৈরি করা। মানে বাচ্চা তো এখানে বুঝতেই পারছে না কথা বলবে কি করে, আগে বাচ্চাকে বেসিক কিছু আমাদের অ্যাপ্রোচ আছে থেরাপিটিক্স, যেগুলোর মাধ্যমে বাচ্চার বোঝা তৈরি করি আমরা। মানে সেন্টেন্স লেভেল অডিটরি কম্প্রিহেনশন, ওয়ার্ড লেভেল অডিটরি কম্প্রিহেনশন থেকে স্টার্ট করে আমরা সেন্টেন্স লেভেল অডিটরি কম্প্রিহেনশন, মানে বাক্য বোঝার আগে আমাকে ওয়ার্ড বুঝতে হবে, ওয়ার্ড বোঝার পর আমরা ছোট ছোট বাক্য, বড় বাক্য বুঝতে শিখবো, তারপরেই কিন্তু আমাদের বলার জায়গাটা তৈরি হবে। সেক্ষেত্রে স্পিচ থেরাপিস্ট বিভিন্ন সায়েন্টিফিক অ্যাপ্রোচ, প্যারালাল টক, সেলফ টক, সিটিং হ্যাবিট, নিড বেসড কমিউনিকেশন, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মাল্টি মডালিটি অ্যাপ্রোচ, হলিস্টিক অ্যাপ্রোচ ইউজ করে বাচ্চাকে কথা বলার দিকে এগিয়ে নিয়ে যায়। আর একটা ব্যাপার, বাচ্চা কথা বলা শুরু করলেই কাজ শেষ নয়। একটা বাচ্চার অটিজম থাকলে তার মোটামুটি 6 থেকে 7 বছর সময় লেগে যায় থেরাপি কন্টিনিউশনে, কারণ কথা বলা শুরু করাটাই শেষ কথা নয়। সেখানে বুঝে কথা বলছে কিনা দেখতে হবে। বাচ্চা প্রশ্ন করলেন, প্রশ্নটাকে রিপিট করছে, যা বলছেন সেটাকে রিপিট করছেন, এটা কিন্তু ইকোলেলিয়া, মানে বাচ্চাটা না বুঝেই কথাটার উত্তর দেওয়ার চেষ্টা করছে। তাই জন্য তার কাছে সেন্টেন্স কম্প্রিহেনশন আগে তৈরি করা দরকার। প্রশ্ন না বুঝলে উত্তর দিয়ে কোনো লাভ নেই, তোতা পাখির মতো বলে। সেক্ষেত্রেও বাচ্চাকে স্পিচ থেরাপিস্ট বিভিন্ন মডেলিং মেথডের মাধ্যমে প্রশ্ন বুঝে উত্তর দেওয়া শেখান। এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাই। নেক্সট হচ্ছে এডিএইচডি। এডিএইচডির ক্ষেত্রেও আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে পিছিয়ে থাকে বাচ্চারা। সেক্ষেত্রেও আমাদের স্পিচ থেরাপিস্টের যথেষ্ট ভূমিকা রয়েছে। স্পিচ থেরাপিস্ট অবশ্যই সেই জায়গাটাকে কেয়ার নিয়ে, এই আগে আমি অটিজমের ক্ষেত্রে যে যে পদ্ধতিগুলো বলে এলাম, সেই একইভাবে সেই পদ্ধতিতে এডিএইচডির ক্ষেত্রেও আপনার অ্যাপ্লাই করলে বাচ্চার স্পিচ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে। নেক্সট প্রবলেম হলো, চলে যাব নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট ডিলে, মানে যে ক্ষেত্রে বা দেখা যাচ্ছে বাচ্চার সমগ্র মানসিক বিকাশ পিছিয়ে রয়েছে, বুদ্ধির দিক থেকে বাচ্চা পিছিয়ে রয়েছে, হাঁটা চলা সব দেরিতে হয়েছে। এক্ষেত্রে কিছু উদাহরণ আমি দিতে পারি, যেমন হচ্ছে মিনিমাল ব্রেন ড্যামেজ ডিউরিং প্রেগনেন্সি পোস্ট বার্থ। বাচ্চার যদি ডিউরিং প্রেগনেন্সি পোস্ট বার্থ কোনো হিস্ট্রি থেকে থাকে, বাচ্চা মায়ের যদি হাইপার টেনশন, মার যদি দেখা যায় সুগার হাই ছিল, বা মা কোনো রকম অটোটক্সিক ড্রাগস নিত, বা কোনো হাইপার মেডিসিন ইউজ হয়েছে, সেক্ষেত্রেও বাচ্চার কিন্তু নিওন্যাটাল স্টেজে কোনো রকম প্রবলেম দেখা দিতে পারে। পোস্ট বার্থেও বাচ্চার এই প্রবলেমগুলো হয়। হাইপক্সিয়া, যেমন জন্মের সময় যদি ব্রেনে অক্সিজেন কম পৌঁছায়, ফরসেপ সার্জারিতে যদি ব্রেন ইনজুরি হয়, বা কোনো রকম সার্জিক্যাল ইন্টারভেনশন ডিউরিং বার্থ যদি ব্রেন ইনজুরি হয়, বা কোনো রকম দেখা যায় যদি হাইপার বিলিরুবিনিমিয়া বা হাইপক্সিয়া হয়েছে, বাচ্চার কিন্তু ব্রেন ড্যামেজ হবে। এক্ষেত্রেও বাচ্চার হাঁটা চলার সাথে কথা বলা দেরি হয়ে থাকে, যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সেরিব্রাল পালসি চাইল্ড। সেক্ষেত্রেও স্পিচ থেরাপির যথেষ্ট ভূমিকা রয়েছে। নিউরো ডেভেলপমেন্ট ডিলে কেসগুলোর ক্ষেত্রে মাসেল ট্রেনিং এর একটা ব্যাপার থাকে স্পিচ থেরাপিতে, যেটা আমরা ওরোমোটর এক্সারসাইজ অ্যান্ড ওরোমোটর কোঅর্ডিনেশন থেরাপি বলে থাকি। কারণ মাসেলগুলোর টোনই যদি আপনার হাইপোটোন থাকে, বাচ্চা সঠিকভাবে শব্দ উচ্চারণ তৈরি করতে পারে না। সেক্ষেত্রে থেরাপি এক্সারসাইজের মাধ্যমে ওই মাসেলগুলোর স্ট্রেংথ বাড়িয়ে ধীরে ধীরে আর্টিকুলেশনগুলোকে ডেভেলপ করিয়ে কথা বলার জায়গাটাকে তৈরি করানো হয়। এছাড়া প্যারালালি প্রিভিয়াস অটিজমের ক্ষেত্রে যে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের টেকনিকগুলো ইউজ করা হয়, সেগুলো এক্ষেত্রেও ব্যবহার হয়। নেক্সট চলে যাব আমরা, যেটা রিসেন্ট ট্রেন্ড হয়েছে, ওভার এক্সপোজার টু টিভি, মোবাইল, ল্যাপটপ। বাচ্চাদের কিন্তু কথা বলার প্রবণতা কমে যাচ্ছে।
যাদের জন্মের পর থেকেই টিভি মোবাইল ল্যাপটপে বেশি করে এক্সপোজার থাকছে, 50% ক্রাইটেরিয়া রিসার্চে দেখা গেছে 50% বাচ্চার ক্ষেত্রে কিন্তু রিগ্রেশন অফ স্পিচ হয়, মানে কথা বলা কমে যেতে থাকে। তার কারণ টিভি মোবাইল ল্যাপটপ এই স্ক্রিন টাইমগুলো কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন, সেখানে বাচ্চার কথা বলার শেখার থেকে পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং বাচ্চার মধ্যে অস্থিরতা বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই জন্যে আমরা সব সময় বারণ করি বাবা মাদের, টিভি মোবাইল স্ক্রিন টাইমটাকে বাচ্চাকে দেবেন না, টিভি মোবাইল দেখিয়ে খাওয়াবেন না। নেক্সট নেক্সট যেটা আমি বলবো, যে স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার শুধু পেডিয়াট্রিক নয়, জেরিয়াট্রিক পপুলেশনেও প্রচুর হয়ে থাকে, যেখানে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। স্পিচের প্রবলেম, স্পিচের প্যারামিটার হচ্ছে ভয়েস, আর্টিকুলেশন, ফ্লুয়েন্সি। ভয়েস ডিসঅর্ডারগুলো দেখা যাচ্ছে যারা প্রফেশনাল ভয়েস ইউজার, যারা সিঙ্গার, যারা টিচার, যারা অ্যাক্টার, তাদের ভয়েসে অনেক রকম প্রবলেম হয়, যেমন সিঙ্গার্স নোডিউল, ভোকাল নোডিউল, ভোকাল পলিপ, ভোকাল ইডিমা। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে, যে ক্ষেত্রে সার্জারি লাগবে না, খুব বড় কিছু ইডিমা বা পলিপ বা নোডিউল হয়নি, সেক্ষেত্রে কিন্তু ভয়েস থেরাপির মাধ্যমে এগুলোকে নিরাময় করা সম্ভব। নেক্সট চলে যাবো আর্টিকুলেশন থেরাপি। আর্টিকুলেশন মানে আমরা এরকম দেখেছি অনেক বাচ্চা বা বড়রাও বেশি বয়সে গিয়েও আদো আদো করে কথা বলছে বা উচ্চারণ ঠিক করে করতে পারছে না। এক্ষেত্রেও কিন্তু আমাদের রোল রয়েছে। একজন অভিজ্ঞ স্পিচ থেরাপিস্ট বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আর্টিকুলেশনগুলোকে কারেকশন করে থাকেন, যাতে বাচ্চার কথা বলা বা বড়দেরও কথা বলার জায়গাটা ঠিক হয়ে যায়। নেক্সট চলে যাব ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি হচ্ছে স্ট্যামারিং নিয়ে যে প্রবলেমটা আজকাল খুবই দেখা যায় বহু বাচ্চাদের ছোটবেলা এবং বড়দেরও দেখা যায়, যারা যখনই কোনো হায়ার অথরিটি বা অচেনা লোকের সঙ্গে কথা বলতে যাচ্ছে তাদের ফাম্বেল করছে, বারবার গেটিং স্টাক ডিউরিং স্টার্টিং দ্য স্পিচ, মানে আটকে যাচ্ছে, কথা বলতেই পারছে না, তোতলামি আসছে। সেক্ষেত্রেও কিন্তু স্পিচ থেরাপিস্টের অনবদ্য ভূমিকা রয়েছে। স্পিচ থেরাপিস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে অনায়াসে এই প্রবলেমটাকে সারিয়ে দিতে পারেন। এক্ষেত্রেও বিভিন্ন সায়েন্টিফিক অ্যাপ্রোচের মাধ্যমে এটাকে ঠিক করা হয়। এবার চলে যাবো ল্যাঙ্গুয়েজ প্রবলেম। ল্যাঙ্গুয়েজ প্রবলেমেরও যে প্যারামিটারগুলো আমরা দেবো, প্র্যাগম্যাটিক ইম্পেয়ারমেন্ট, বাচ্চাদের কথা বলা সব ঠিকঠাক, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চা যুগোপযোগী বা সময়ের সাথে বুঝে পরিস্থিতি অনুসারে গুছিয়ে কথা বলতে পারছে না, এটাকে আমরা বলি প্র্যাগম্যাটিক ইম্পেয়ারমেন্ট। মানে বাচ্চার ভাষার বিকাশটা এমনভাবে হয়নি, যে কোনো কারণেই হোক বাচ্চা কথাটাকে গুছিয়ে বলতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু ল্যাঙ্গুয়েজ থেরাপির একটা বড় রোল রয়েছে। এবার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ধরুন কারো সিভিএ হয়েছে বা স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টের আমরা থেরাপিউটিক অ্যাফাসিয়া, ডিসআর্থ্রিয়া, এই ধরনের যে নিউরোজেনিক স্পিচ ডিসঅর্ডার, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু স্পিচ থেরাপিস্ট ছাড়া কথা এবং ভাষা ফিরে আসবে না। ডিসফেজিয়া, এটা হচ্ছে খাওয়ার সমস্যা। যে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে যদি খাওয়ার কোনো সমস্যা থাকে, স্ট্রোকের পর খাওয়া বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে গিলতে পারছে না, রাইলস টিউব দিয়ে নাক দিয়ে খাবার খেতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সোয়ালোয়িং থেরাপির মাধ্যমে আপনার খাওয়া ঠিক করে দেওয়া হয়। ক্লেফট লিপ প্যালেট, যাদের জন্মগতভাবে তালু কাটা থাকে, ঠোঁট কাটা থাকে, তাদের কিন্তু সার্জারির পর কথাটা যাতে হাইপার ন্যাজাল না হয়ে যায়, তার জন্য সেই হাইপার ন্যাজালিটি কমানোর জন্য স্পিচ থেরাপিস্টের রোল রয়েছে। স্পিচ থেরাপিস্ট ছাড়া কথা ক্লিয়ার হবে না। নেক্সট চলে যাব আমরা মেন্টাল রিটার্ডেশন বা এমআর চাইল্ড বলে যেটা আমরা বলে থাকি, মানে বুদ্ধাঙ্ক যাদের কম, জড় বুদ্ধি সম্পন্ন বাচ্চা, যার বাচ্চার বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বাচ্চা কিছু বোঝে না, বাচ্চা পিছিয়ে থাকছে সব দিক থেকে, পড়াশোনা, কথা বলা, সব দিক থেকে, তাদের ক্ষেত্রেও কিন্তু স্পিচ থেরাপিস্ট ছাড়া কথা বলা এগোবে না। স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি রিলেটেড যে কোনো রকম যদি প্রবলেম আপনাদের হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে এই চ্যানেলের মাধ্যমে একজন অভিজ্ঞ স্পিচ থেরাপিস্টের থেকে তার সমস্যার সমাধান জেনে নেবেন। এছাড়া যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এই কোয়ারিজগুলো জানাবেন। আমাদের দিক থেকে যথাসম্ভব আপনাদের এই কোয়ারিজগুলোকে ক্লিয়ার করা হবে।